সে গাছটিকে দ্রুত হাত লাগানো মাত্রই আর সঙ্গে সঙ্গে সে গাছটি একটি স্বর্ণ থেকে বিশ্রী ও কাঁটাওয়ালা গাছে রূপান্তরিত হলো এবং গাছটিকে নিয়ে তাহারা পূর্বের স্থানে রেখে আসতে লাগলো। আর সঙ্গে সঙ্গে কাঁটাওয়ালা গাছটি পুনরায় সেই স্বর্ণের গাছে পরিণত হলো। আর সেই গাছটি থেকে কিছু পানির ফোঁটাদ্বয় বের হতে লাগলো। আর সেই গাছটি দেখে এমন যেন মনে হচ্ছে সেই গাছটি যেন কান্না করছে। আর রতন সে পানিদ্বয় সংরক্ষণ করতে লাগলো। আর সে রাজ্যের চারিদিকে একথা ছড়িয়ে গেল। আর সেই গাছের পানিদ্বয় গায়ে মাখলে শরীরের সমস্ত রোগ ব্যামো ভালো হয়ে যায়। আর এই কথাদ্বয় শুনে রাজ্যের সমস্ত প্রজাগণ এসে টাকা ও পয়সার দ্বারা সেই নির্গত পানি কিনতে লাগলো। আর তাতে তাদের সমস্ত রোগ ব্যাধি ও ব্যামো ভালো হয়ে যেতে লাগলো। আর এই কথাদ্বয় যখন বাদশাহ মহারাজ শুনতে পেল, আর তখন বাদশাহ মহারাজ সে স্থানে উপস্থিত হয়ে আর সে নির্গত পানি তার হাত দ্বারা শরীরে লাগানো মাত্রই আর তাহার শরীরে রোগাক্রান্ততা আরো বাড়তে থাকে। আর সকলেই যখন কমে যাচ্ছে আর বাদশাহ মহারাজের কাছে সেই নির্গত পানির দ্বারা তাহার রোগ ব্যাধিদ্বয় যেন আরো বৃদ্ধি পেতে লাগলো। আর উপস্থিত হয়ে সাহসের এক হাতে থাকা ডিম্বাকৃতির স্বর্ণের টুকরো দেখতে পেয়ে আর তাহা দেখে দুজনে অত্যন্ত বিস্মিত হয়ে পড়ল এবং দুজনে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর দেখতে দেখতে রাত গড়িয়ে দিনের আভা ফুটল। আর তাহারা বাইরে বেরিয়ে এসে দেখতে পেল সে স্থানে সে গাছটি একটি স্বর্ণের গাছে পরিণত হয়েছে। সে গাছটি থেকে অত্যন্ত সুন্দর ঘ্রাণদ্বয় বের হচ্ছে। আর সে কূপটির ভিতরেই একটি ছোট্ট প্রাণী ঘোড়ার শিশু বাচ্চা পড়ে রইয়াছে। আর সে স্থান থেকে চারিদিকে কাউকে না দেখতে পেয়ে সে অত্যন্ত চিৎকার করছে। আর তখন রতনের স্ত্রী একথা বলতে লাগলো যে, ও হে রতন, ওই দিকে তাকিয়ে দেখো, একটি শিশু ঘোড়ার বাচ্চা সেখানে পড়ে রইয়াছে। আর সে সেখানে কাউকে না দেখতে পেয়ে চতুর্দিকে তাকিয়ে চিৎকার করছে। আর তুমি তাহাকে তাড়াতাড়ি তুলে নাও। আর তখন ছোট বাচ্চাটিকে তুলে নেওয়া হলো। আর রতন আর তার স্ত্রী বাচ্চাটিকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো এবং দ্রুত সময়ে তাদের বাড়ি পৌঁছে গেলে তাদের সঙ্গে থাকা সে ছোট্ট প্রাণীটি আর চিৎকার বা কান্নাদয় করছে না। আর এ দেখে রতনের স্ত্রী একথা বলতে লাগলো, ওহে রতন, আমরা দুজনে সেই সকালে খাদ্যদয় ভক্ষণ করে আর কাঠ কাটার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়েছিলাম। আর এখন সারাদিন না খাওয়া অবস্থায় এই বাড়িতে আসলাম। আর আমাদের অনেক খিদে পেয়েছে। আর তুমি একটি দাঁড়াও, আমি ঘরের মধ্য থেকে আমাদের খাবারটুকু নিয়ে আসি। আজ আমাদের সঙ্গে থাকা এক নতুন অতিথি এসেছে। আর আজকে সেও আমাদের সঙ্গে খানা দাওয়ায় ভক্ষণ করবে। আর এই কথাগুলো বলে রতনের স্ত্রী ঘরের মধ্য থেকে সম্পূর্ণ খানাদয় সে স্থানে আনলো। আর সকলে মিলে একসঙ্গে খানাদয় খেতে লাগলো। আর সে ছোট্ট বাচ্চাটিও তাদের সঙ্গে খানাদয় খেতে লাগলো এবং খাবার খাওয়ার পর্ব শেষ হতেই আর সকলে ঘরের ভিতরে যেতে লাগলো। আর দেখতে দেখতে দিন গড়িয়ে রাত উপস্থিত হতে লাগলো এবং সকলেই সে স্থানে ঘুমিয়ে গেল। আর সে ছোট্ট বাচ্চাটিকে আলাদা বিছানায় রেখে দিল। আর সে স্থানে তাড়াতাড়ি সকলের পূর্বেই ঘুমিয়ে গেল। আর রাত কেটে পরের দিন সকালের পূর্বেই সে ছোট্ট প্রাণীটি বাহিরে এসে তাদের ক্ষেতগুলোর হালচাল পরিদর্শন করতে লাগলো। আর একটু পরে রতন তার স্ত্রী বাইরে বেরিয়ে এসে দেখতে পেল সে স্থানে সে ছোট্ট প্রাণীটি তাহাদের সে শস্যক্ষেত পাহারা দিচ্ছে। আর তখন তাহারা এরূপ দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গেল। আর তখন রতনের স্ত্রী একথা বলতে লাগলো, ওহে রতন, দেখো সেই ছোট্ট প্রাণীটি কতটা দায়িত্ববান। আর সে সকলে পূর্বে আমাদের এই শস্যক্ষেত পাহারা দিচ্ছে। আর এরকম তাহার সাহসী ভূমিকার জন্য আর আজ থেকে আমরা তাহাকে সাহস নামে ডাকবো। আর তখন সে ছোট্ট প্রাণীটিকে সাহস বলে ডাকা মাত্রই আর দূর থেকে সে ছোট্ট প্রাণীটি তাদের নিকটে এসে উপস্থিত হলো। আর রতন আর তার স্ত্রী সারাদিন সে সাহসের সঙ্গে খেলাধুলা করতে লাগলো এবং খেলাধুলা শেষে আবারও সকলের ঘরের মধ্যে গেল এবং বিশ্রাম নিতে লাগলো। আর এভাবে চলতে লাগলো কিছুদিন। আর কিছুদিনের মধ্যে সে সাহসের সঙ্গে তাদের দুজনের পিতা ও সন্তানের মায়া মমতায় ভরে উঠল। আর একদিন এক রাত্রিতে সাহস বিছানা থেকে উঠে আর বাড়ির বাইরে বেরিয়ে গেল। আর সে কোথায় গেল তা কাউকেও বলল না। আর রাত গড়িয়ে যখন সূর্য উদয় হতে লাগলো আর তখন রতন আর তার স্ত্রী বিছানায় সাহসকে না দেখতে পেয়ে অত্যন্ত বিচলিত হয়ে বাইরে বেরিয়ে এলো। আর তখন রতন বলল, ওহে আমার প্রিয় স্ত্রী, আমাদের সন্তান তুল্য সে সাহস কোথায় গিয়েছে? আর যাওয়ার পূর্বে বা সেই সাহসটি তোমাকে কোনো কিছু বলে গেছে?
আর তখন রতনের স্ত্রী একথা বলতে লাগলো, ওহে রতন, আমরা সকলে একসঙ্গে ঘুমাই, আর সে সন্তান তুল্য সাহস প্রাণী আমাকে কিছুই বলেনি, এবং আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সে বিছানায় নেই। আর সে কোথায় বা গিয়েছে, আর কোন সময় বা বাড়ি ছেড়েছে, আর তাহা আমি কখনোই জানি না। আর স্ত্রীর এরকম কথাটাই শুনে রতন ও তার স্ত্রী সন্তান প্রিয় সাহসটিকে খুঁজতে লাগলো। আর তাহারা চলতে চলতে একের পর এক গ্রামদ্বয় পাড়ি দিয়ে সাহসকে যে স্থান থেকে কুড়িয়ে এনেছিল, তাহারা দুজনে সে স্থানে উপস্থিত হলো। আর উপস্থিত হয়ে সাহসের এক হাতে থাকা ডিম্বাকৃতির স্বর্ণের টুকরো দেখতে পেয়ে আর তাহা দেখে দুজনে অত্যন্ত বিস্মিত হয়ে পড়ল। এবং তাহা দেখে রতন একথা বলল, ওহে প্রাণপ্রিয় সাহস, আর তুমি আমাদের কাউকে না বলে কেনই বা এ স্থানে এসেছো, এবং তোমার সামনে ডিম্বাকৃতির স্বর্ণদ্বয় কিভাবে এলো, এবং তুমি তাহা কোথা থেকে পেয়েছো? আর রতনের এই কথাটাই শুনে এই বন্যপ্রাণী সাহস একথা বলতে লাগলো, আর তোমরা দুজনে আমাকে যে গর্তের ভেতর থেকে তুলে নিয়েছিলে, আর সেই গর্তের ভিতরে আমার জন্য কয়েকটি স্বর্ণের টুকরা রেখেছিল, ও আমার সর্বসময় সে সঙ্গী বাঘ। আর আজ যখন তোমরা এই স্থানে উপস্থিত হয়েছ, তাহলে চলো আমরা সকলে একসঙ্গে বাড়ির দিকে যাই। আর সে সাহসের এরূপ কথাটাই শুনে সকলে একসঙ্গে বাড়ির দিকে আসতে লাগলো। আর বাড়ির দিকে উপস্থিত হয়ে সে বন্যপ্রাণী সাহস একথা বলতে লাগলো, ওহে আমার পিতৃতুল্য মালিক রতন, আর তুমি এখন এই স্বর্ণটিকে নিয়ে যাও এবং তা বাজারে বিক্রি করে আর তাতে যা পয়সা হয় তাহা দিয়ে বাড়ির সব প্রয়োজনীয় কার্যাদি করো, আর তুমি এক মুহূর্ত দেরি করিও না। আর সে সাহসের এরূপ কথাটাই শুনে আর তাহা সে ডিম্বাকৃতির স্বর্ণদ্বয় নিয়ে বাজারে গিয়ে উপস্থিত হলো, এবং তা বিক্রি করে তাতে যা পয়সা পেল তাহা দ্রুতই বাড়ির দিকে নিয়ে আসতে লাগলো। এবং সে বন্য প্রাণীটির নিকট উপস্থিত হয়ে সমস্ত টাকা পয়সার ব্যাগদ্বয় রেখে দিল। আর তাহার সঙ্গে সঙ্গে সে রাজ্য রাজমিস্ত্রি সেখানে এসে উপস্থিত হলো। আর সমস্ত শ্রমিকগণ উপস্থিত হয়ে আর দ্রুততম সময়ে তাদের কাজে লেগে পড়ল। আর কয়েকদিনের মধ্যে রতনের বাড়ির সমস্ত কাজদায় শেষ করে তাদের পারিশ্রমিক নিয়ে তাহারা চলে গেল। আর এই খবরটি দ্রুত পুরো রাজ্যতে ছড়িয়ে পড়ল। আর বাচ্চার হুকুমে সে স্থানে একটি রাজছন্ম উপস্থিত হয়ে একথা বলতে লাগলো যে, ওহে গ্রামের ছেলে রতন, আর তোমাকে আমাদের প্রিয় বাচ্চা অচিরে এক্ষুনি ডাকিয়েছে, আর তুমি দ্রুত আমাদের সঙ্গে চলো। আর তুমি যদি সেখানে যেতে অস্বীকৃতি জানাও, তাহলে বাচ্চা মহারাজ তোমার মাথা থেকে মুন্ড আলাদা করে দেবেন। আর সে রাজছন্নের এরকম কথাটাই শুনে রতন তাহার সঙ্গে সে বাচ্চা মহারাজের উদ্দেশ্যে চলতে লাগলো। আর রতন যখন রাজভবনে উপস্থিত হলো, আর তখনই বাচ্চা তাকে উদ্দেশ্য করে এই কথাটাই বললেন, ওহে রতন, আর আমি রাজ্যের প্রজাদের থেকে জানতে পেরেছি তোমার বাড়িতে যে বন্য প্রাণীটি থাকে, আর সে কিনা নিয়মিত জঙ্গল থেকে স্বর্ণ তুলে আনে, আর তুমি তাতে তোমার বাড়িদ্বয় সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছো। তুমি যদি এখনই বাঁচতে চাও, তাহলে এখনই তোমার সে বন্য প্রাণীটিকে আমার নিকট দিয়ে দাও। আর তাহা যদি আমার এই আদেশদ্বয় পালন না করো, তাহলে তোমার গরদান এক্ষুনি নেওয়া হবে। আর বাচ্চার এরূপ কথাটাই শুনে রতন একথা বলতে লাগলো, ওহে আমাদের প্রিয় মহারাজ, আপনি এত বড় বিপদে আমাকে ফেলবেন না, এবং আমিও আমার স্ত্রী অতি যত্ন আদর ভালোবাসা দিয়ে আর সে বন্যপ্রাণী সাহসকে অত্যন্ত বড় করছি, আর তাকে আমরা আমাদের সন্তান তুল্য মনে করি। আর আপনি কিভাবে আমাদের থেকে সেই সন্তান সাহসকে কেড়ে নেবেন? আর এটা কখনোই হতে পারে না। আর আমিও আপনাকে এই বলে দিচ্ছি, আমি আপনার সর্ব আদেশদ্বয় পালন করলেও এই আদেশদ্বয় পালন করতে পারবো না। আর তখন এই কথাগুলো বলে রতন রাজভবন ছেড়ে তার বাড়ির দিকে চলতে লাগলো। আর প্রিয় বাদশা মহারাজের উপর এরকম প্রকাশ্য অপমান দেখে সমস্ত প্রজাগণ একথা বলল, ওহে আমাদের প্রিয় বাদশা, আপনি আমাদের এই হুকুম দেন যেন রতন সহ তার সমস্ত পরিবারকে আমরা তুলে এ স্থানে অনয়ন করি। আর তখন সমস্ত প্রজাগণের কথায় সায় দিয়ে বাদশা একথা বলল, আর তোমরা শুধুমাত্র সে বন্য প্রাণীটিকে ধরে নিয়ে আনো। আর বাদশা মহারাজের এই হুকুমদ্বয় শুনে তাহার সমস্ত রাজছন্নগণ রতনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো, আর তাহাদের প্রিয় বন্যপ্রাণীকে তথাস্থান থেকে তুলে নিয়ে যেতে লাগলো। আর রতন আর তার স্ত্রী তা দেখে সে স্থানে কান্নায় ভেঙে পড়লেন। আর এদিকে সে বন্যপ্রাণী সাহসকে রাজভবনে উপস্থিত করে বাদশা একথা বলতে লাগলেন, ওহে এক বন্যপ্রাণী সাহস, তোমাকে আমি এই হুকুম দিচ্ছি, তুমি অতি দ্রুত তোমার সে গন্তব্যস্থল থেকে আর আমার জন্য সমস্ত স্বর্ণের টুকরাটা নিয়ে আসো। আর তাহা যদি তুমি এক্ষুনি না করো, তাহলে তোমাকে আমি এই বল্লাম দ্বারা স্থানে নিহত করে ফেলবো।
আর তুমি নিশ্চয় এরূপ চাও না। আর বাচ্চা মহারাজের এরূপ কথাদ্বয় শুনে আর সে বন্যপ্রাণী একথা বলতে লাগলো, ওহে আমাদের বাচ্চা মহারাজ, আপনি আপনার কথাদ্বয় তুলিয়া নিন, আর আমি আপনার কথা মতো সেই স্থানের টুকরা আনতে পারবো না। আর সে স্বর্ণের টুকরা সে রতন ব্যতীত আর কাউকে দেব না। আর সেইগুলো শুধুমাত্র একটা সৎ ব্যক্তির প্রাপ্য। আর আপনার মতো একজন লোভী ব্যক্তিগণের জন্য এটা কখনোই প্রাপ্য নয়। আর সে বন্য প্রাণীর এরকম কথাদ্বয় শুনে বাচ্চা মহারাজ অত্যন্ত রাগান্বিত হয়ে নিকটেই থাকা তাহার ধারালো সে বল্লামটি দিয়ে সে প্রাণীটির দিকে আঘাত করতে লাগলেন। আর দ্রুত গতিতে সে বন্য প্রাণীটিকে আঘাত করা মাত্রই আর সে স্থানে সে বন্য প্রাণীটি অর্ধমৃত হয়ে পড়ল। আর বাচ্চা মহারাজের হুকুমে সে বন্য প্রাণীটিকে রতনের বাড়িতে ফেলে রাখা হলো। আর রতন ও তার স্ত্রী আর তাহাদের সন্তান তুল্য সে প্রাণীটির এরূপ অবস্থা দেখে তাহারা দ্রুতই কান্নায় ভেঙে পড়লেন। আর তখন সে বন্য প্রাণীটি একথা বলতে লাগলো, আর তোমরা এখন আমার নিকট একটি সুন্দর একটি গাছ লাগিয়ে দাও। আর এরূপ কথাদ্বয় শেষ হতেই আর সে এই দুনিয়াকে বিদায় জানিয়ে পরকালের অনন্ত জীবনে পদার্পণ করলো। আর এরূপ অবস্থায় দুজন ব্যক্তি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন। আর এভাবে দিন শেষ হতে লাগলো। আর দিনের শেষ ভাগে তাহারা বন্য প্রাণীটিকে সে স্থানে মাটিতে চাপা দিয়ে আর নিকটে একটি গাছ লাগিয়ে দিলেন। আর দুজনে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর দেখতে দেখতে রাত গড়িয়ে দিনের আভা ফুটল। আর তাহারা বাইরে বেরিয়ে এসে দেখতে পেল সে স্থানে সে গাছটি একটি স্বর্ণের গাছে পরিণত হয়েছে। সে গাছটি থেকে অত্যন্ত সুন্দর ঘ্রাণদ্বয় বের হচ্ছে। আর এরূপ অবস্থা দেখে সে গ্রামবাসীগণ একে অপরকে বলাবলি করতে লাগলো। আর সে বলাবলির দ্বারাই সে বাচ্চা মহারাজের কাছে খবর পৌঁছে গেল। আর বাচ্চা মহারাজ একথা বললেন, ওহে প্রজাগণ, এখনই এই স্থান যেহেতু স্বর্ণের একটি গাছ রইয়াছে, আর তোমরা দ্রুতই যাও আর ওই গাছটি আমার এই রাজভবনে নিয়ে আসো। আর প্রিয় বাচ্চা মহারাজের এরকম আদেশদ্বয় শুনে সমস্ত রাজসৈন্যগণ তথাস্থানে চলতে লাগলো। এবং অচিরে সে গ্রাম্য ব্যক্তি রতনের বাড়ির উঠানে থাকা সেই স্বর্ণের গাছটি নিয়ে তাহারা বাচ্চা মহারাজের নিকট পৌঁছে গেলেন। আর বাচ্চা মহারাজটি অতি দ্রুত সে স্থানে পৌঁছা মাত্রই সে গাছটিকে দ্রুত হাত লাগানো মাত্রই আর সঙ্গে সঙ্গে সে গাছটি একটি স্বর্ণ থেকে বিশ্রী ও কাঁটাওয়ালা গাছে রূপান্তরিত হলো। এবং সে গাছটি থেকে প্রচণ্ড বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে রাজ পরিষদে থাকাটাই প্রায় অনুপযোগী হয়ে পড়ল। আর বাচ্চা মহাশয় একথা বলতে লাগলেন, ওহে রাজসৈন্যরা, অতি দ্রুত তাড়াতাড়ি এই গাছটিকে স্থান থেকে নিয়ে তাহার পূর্বের স্থানে ফেলে দাও, এবং তাহা আমি কখনোই এখানে চাই না। আর প্রিয় বাচ্চা মহাশয়ের হুকুমে সে স্থানে তাকে সে গাছটিকে নিয়ে তাহারা পূর্বের স্থানে রেখে আসতে লাগলো। আর সঙ্গে সঙ্গে কাঁটাওয়ালা গাছটি পুনরায় সে স্বর্ণের গাছে পরিণত হলো। আর সে গাছটি থেকে কিছু পানির ফোঁটাদ্বয় বের হতে লাগলো। আর সে গাছটি দেখে এমন যেন মনে হচ্ছে সে গাছটি যেন কান্না করছে। আর রতন সে পানিদ্বয় সংরক্ষণ করতে লাগলো। আর সে রাজ্যের চারিদিকে একথা ছড়িয়ে গেল। আর সেই গাছের পানিদ্বয় গায়ে মাখলে শরীরের সমস্ত রোগ ব্যামো ভালো হয়ে যায়। আর এই কথাদ্বয় শুনে রাজ্যের সমস্ত প্রজাগণ এসে টাকা ও পয়সার দ্বারা সেই নির্গত পানি কিনতে লাগলো। আর তাতে তাদের সমস্ত রোগ ব্যাধি ও ব্যামো ভালো হয়ে যেতে লাগলো। আর এই কথাদ্বয় যখন বাচ্চা মহারাজ শুনতে পেল, আর তখন বাচ্চা মহারাজ সে স্থানে উপস্থিত হয়ে আর সে নির্গত পানি তার হাত দ্বারা শরীরে লাগানো মাত্রই আর তাহার শরীরে রোগাক্রান্ততা আরো বাড়তে থাকে। আর সকলেই যখন কমে যাচ্ছে আর বাচ্চা মহারাজের কাছে সেই নির্গত পানির দ্বারা তাহার রোগ ব্যাধিদ্বয় যেন আরো বৃদ্ধি পেতে লাগলো। আর তখন রতন একথা বলতে লাগলো, ওহে আমাদের প্রিয় মহারাজ, আর আপনার একটি নিষ্পাপ বন্য প্রাণীকে হত্যা করা উচিত হয়নি। আর আপনি হয়তোবা সেই প্রাণীটির অভিশাপেই আর আপনার সেই কর্মফলের পরিণাম ভোগ করছেন। আর আপনি যদি সেই অবুঝ প্রাণীদের ভালোবাসতেন তাহলে আপনাকে হয়তো এই কঠিন পরিণাম ভোগ করা লাগতো না। আর এটা থেকে জানতে পারলাম যে অবুঝ ও অবলা প্রাণীদের আঘাত করা ঠিক নয়, এবং সমস্ত অবুঝ ও অবলা প্রাণীদেরকে ভালোবাসতে হয়।